নমস্কার বন্ধুরা, আজকে নিজে করি 1.2 এর যে ঐকিক নিয়মের যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, ঐকিক নিয়মে অঙ্কগুলি দেখার আগে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। ঐকিক নিয়মে দুটো সম্পর্ক হয়, একটা সরল সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। একটা হয় সরল সম্পর্ক আর একটা হয় ব্যস্ত সম্পর্ক। এবং সরল সম্পর্কের কন্ডিশনগুলো দেখে নাও। যখন সরল সম্পর্ক হবে, সরল সম্পর্ক সরল সম্পর্ক যখন হবে তখন কি হবে না, বাড়ছে বাড়বে বা কমছে কমবে, এই সম্পর্ক যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা সরল সম্পর্ক। আর যখন এরকম কন্ডিশন আসবে যে ব্যস্ত, কোনটাকে বলবো? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক কখন হয় না, যখন দেখবো আমরা যে কমছে আর বাড়ছে, কমছে আর বাড়ছে, বা এরকম হবে যে বাড়বে কমবে। ঠিক আছে, এরকম টাইপের সম্পর্ক হলে তখন আমরা দেখব যে ব্যস্ত সম্পর্ক। যদি উল্টো হয়, যদি দুটোই বাড়ছে, এটা বাড়লে ওটাও বাড়বে, তখন হচ্ছে সরল সম্পর্ক। কিংবা এটা কমলে ওটাও কমবে, তখন সরল সম্পর্ক। আর যখন হচ্ছে একটা কমছে আর একটা বাড়বে, একটা বাড়ছে আর একটা কমবে, এরকম যখন সম্পর্ক থাকবে তখন সেটাকে আমরা দেখবো যে ব্যস্ত সম্পর্ক হিসেবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক এবার অঙ্কগুলি। প্রথম অঙ্কটাতে বলেছে যে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসেব করি। দেখি একের দাগটাতে কি বলেছে, যে এতবার যায় 77 মিটার পথ যায়, 55 বার ঘুরলে 77 মিটার পথ যায়। তাহলে আমরা এখানে প্রথমে লিখবো হচ্ছে বের করতে হবে আমাদের, তাহলে কতবার ঘুরবে চাকাটা, যেহেতু সেটাকে আমরা ডান দিকে লিখবো। কি লিখবো? চাকার ঘূর্ণন। চাকার ঘূর্ণন। আর এইদিকে কি লিখবো না, পথের দূরত্ব, বা শুধু দূরত্ব লিখলেই হবে। এবার প্রথমে দূরত্ব কত বলেছে না, 77 মিটার যাবে কতবার ঘুরলে না, 55 বার ঘুরলে। তাহলে 98 মিটার দূরত্ব যাবে, 98 মিটার দূরত্ব যাবে কতবার ঘুরলে, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখবো দূরত্ব কী হচ্ছে, বাড়ছে, তাহলে চাকার ঘূর্ণন কী হবে, বাড়বে। যদি বেশি দূরত্বই যায় তাহলে চাকার ঘূর্ণনও বাড়বে, নাহলে তো বেশি দূরত্ব যাবে না। তাহলে কী হবে, দুটোই সরল সম্পর্ক হয়ে যাচ্ছে। দূরত্ব বাড়ছে, দূরত্ব বাড়ছে, তাহলে কি চাকার ঘূর্ণনও বাড়বে, চাকার ঘূর্ণন বাড়বে, চাকার ঘূর্ণনও বাড়বে, তাহলে সরল সম্পর্ক। সরল সম্পর্ক যদি হয় তখন কন্ডিশন কি ছিল না, বাড়ছে বাড়বে, তাহলে এটা কি সম্পর্ক, সরল সম্পর্ক। এবার দেখে নিই, 77 মিটার পথ যায়, মিটার পথ 77 মিটার পথ যায় 55 বার ঘুরলে, 55 বার ঘুরলে। ঠিক আছে, তাহলে 1 মিটার পথ যাবে কতবার ঘুরলে, 55 ভাগ 77 বার। সেমভাবে আমাদের বের করতে হবে 98 মিটার দূরত্ব যাবে কতবার ঘুরলে, তাহলে 98 মিটার পথ যায় 55/77 গুণ 98। যদি এটাতে কাটি তাহলে কী হবে, 5×11 55 আর 7×11 77। 7 দিয়ে যদি 98কে কাটি তাহলে কত হবে, 7×1 7, 28, 4×7 28, 5 গুণ 14, 5×14 70 বার। 70 বারটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে 98 মিটার দূরত্ব যেতে চাকার ঘূর্ণন কতবার দরকার না, চাকার ঘূর্ণন দরকার 70 বার। ঠিক আছে, এরপরে আমরা পরের অঙ্কটা দেখে নেব।
দুই থেকে বলেছে দীপার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সেমভাবে লিখবো সময় আর সাঁতার শেখার দিন সংখ্যা। তাহলে সময় হচ্ছে প্রথমে লিখবো, আচ্ছা এটা দুইয়ের দাগ সময় প্রথমে লিখবো, আর এদিকে দিন সংখ্যা লিখবো। দিন মানে হচ্ছে যেদিন সাঁতার শিখতে যায়। 7 দিনে যাচ্ছে কদিন, মানে এক সপ্তাহে যাচ্ছে হচ্ছে একদিন, তাহলে 7 দিনে একদিন যাবে, তাই তো? এক সপ্তাহ মানে 7 দিন, 7 দিনে যাবে একদিন। আর টোটাল যাচ্ছে কতদিন? 364 দিন বের করতে বলেছে। 364 দিনে সে কতদিন যাবে সেটা বের করতে বলেছে। 7 দিনে যদি একদিন যায় তাহলে 364 দিনে অবশ্যই বেশি দিন যাবে। তাহলে কী হবে না, সময় বাড়ছে তাহলে দিন সংখ্যাও বাড়ছে, তাহলে কি সময় বাড়ছে তবে দিন সংখ্যা বাড়বে। সংখ্যা বাড়বে তো, তাহলে কি সম্পর্ক হচ্ছে এটা? সরল সম্পর্ক। সরল সম্পর্ক যদি সরল সম্পর্ক হয় সেম জিনিস। 7 দিনে যায় কতদিন? একদিন যাচ্ছে, তাহলে একদিনে যাবে কতদিন? না 1/7 দিন। আর 364 দিনে যাবে কতদিন? তাহলে 1/7 গুণ 364, 7 দিয়ে কাটলে কত হবে? 5 7 35, 5 7 35, 1 4 14, 7 2 14, তাহলে 52। তাহলে 364 দিনে কতদিন সাঁতার কাটতে যাবে সে? 52 দিন। ঠিক আছে, কতদিন যাবে? 52 দিন। ক্লিয়ার? 2 দাগটা কমপ্লিট হয়ে গেল, এটাই উত্তর। এবার দেখবো আমরা 3 দাগটাতে কি বলেছি। 3 দাগে বলেছে কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে। কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসেব করে লিখি। তাহলে কাগজ আর দিস্তা যেটা বের করতে হবে সেটা ডান দিকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা কত দাগ? 3 দাগ। 3 দাগটাকে দিয়ে দিই। যেটা বের করতে হবে সেটা ডান দিকে লিখবো। কি বের করতে বলেছে আমাদের? না কাগজ কতটা লাগবে, তাহলে কত দিস্তা পরিমাণ কাগজ লাগবে সেটা আমার বের করতে হবে। তাহলে দিস্তাটা ডান দিকে লিখবো, দিস্তা, আর কাগজের পরিমাণটা বাঁ দিকে লিখবো, কাগজ আর দিস্তা। এবার প্রথমে কাগজ কতটা আছে? না 24টা। 24টি কাগজ আছে কত দিস্তায়? এক দিস্তায়। তাহলে বলেছে 120টা কাগজ দরকার, কত দিস্তা লাগবে সেটা বের করতে হবে। অবশ্যই 24টা কাগজ যদি এক দিস্তা হয় তাহলে কি 120টা কাগজ মানে কি বেশি দিস্তা হবে, তাহলে কি কাগজের পরিমাণ বাড়ছে, তাহলে দিস্তার পরিমাণও কি হবে? বাড়বে, স্বাভাবিক জিনিস। তাহলে কাগজ বাড়ছে তবে দিস্তা বাড়বে। সরল সম্পর্ক, সরল সম্পর্ক দাঁড়িয়ে। এবার 24টা কাগজ লাগে, 24টি কাগজ মানে 24টা কাগজ এক দিস্তা, তাহলে একটি কাগজ সমান কতটা? 1/24 দিস্তা। তাহলে 120টি কাগজ সমান কত? 1/24 গুণ 120। ঠিক আছে, তাহলে 24কে যদি কাটি 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, আর এটাকে 12 দিয়ে কাটলে 10, আর 2কে 5 দিয়ে কাটলে, এই 10 দিয়ে কাটলে 5, 5 দুগুণে 10, তাহলে কত হবে? না 5 দিস্তা। উত্তর কত হলো? 5 দিস্তা। ঠিক আছে, তাহলে 120টি কাগজ মানে কত দিস্তা? না 5 দিস্তা। উত্তর বেরিয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটাতে কি বলেছে? না 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত? দেখি 4 দাগটাতে কি বলেছে। 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত? এটা ডিম, কতটা আছে ডিম সেটার পরিমাণ, এটা হচ্ছে দাম মানে কত টাকা দাম।
কি বলেছে না 1 ডজন ডিমের দাম 48 টাকা। আমরা সবাই জানি 1 ডজন ডিম মানে হচ্ছে 12টা ডিম। তাহলে 12টা ডিমের দাম কত বলেছে? 48 টাকা বলেছে। তাহলে 32টা ডিমের দাম কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে ডিমের দাম বাড়ছে, তাহলে কি সরি ডিমের পরিমাণ বাড়ছে, তাহলে দামও কী হবে? বাড়বে, অবশ্যই স্বাভাবিক জিনিস। তাহলে ডিমের দাম বাড়লে ডিমের দাম বাড়ছে, তবে সরি ডিমের পরিমাণ বাড়ছে, একটু ভুলে গেল, ডিমের পরিমাণ বাড়ছে, ডিমের পরিমাণ বাড়ছে তবে দামও বাড়বে। কি সম্পর্ক? না সরল সম্পর্ক। তাহলে 12টি ডিমের দাম 48 টাকা, 12টি ডিমের দাম 48 টাকা। তাহলে একটি ডিমের দাম কত হবে? না 48 ভাগ 12 টাকা। একইভাবে 32টি ডিমের দাম কত হবে? তাহলে 48 ভাগ 12 গুণ 32। 12কে 48কে ভাগ করলে 12 দিয়ে কত হবে? 4 12 48, 4 গুণ 32, 4 দুগুণি 8, 3 4 12, 128 টাকা। ঠিক আছে, তাহলে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম হবে 128 টাকা। ঠিক আছে, এর পরের অঙ্কটা। আচ্ছা, এবার আমরা 5-এর দাগের অঙ্কটি দেখব। 5-এর দাগের অঙ্কটিতে কি বলেছে না 5-এর দাগের অঙ্কটিতে বলেছে যে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে সেই কাজটা কত দিনে শেষ করা যাবে সেটা বের করতে হবে। তাহলে আমরা কী বের করব? প্রথমে প্রতিদিনের কাজের সময় আর মোট কাজের সময়। ঠিক আছে, তাহলে প্রতিদিন কাজের সময় আর মোট কাজের সময়, ঠিক আছে, প্রতিদিনের কাজের সময় মোট কাজের সময়। প্রথমে কত ঘন্টা করে কাজ করতো? 5 ঘন্টা করে কাজ করলে কতদিন সময় লাগতো? 30 দিন। এবার বলছে 6 ঘন্টা করে কাজ করবে, তাহলে কতদিন সময় লাগবে? স্বাভাবিক জিনিস, প্রত্যেক দিন যে 5 ঘন্টা করে কাজ করলে যে কাজটা তাদের 30 দিন সময় লাগতো, এখন সেই কাজটা প্রত্যেক দিন তারা 6 ঘন্টা করে করছে, তাহলে তাদের কি সময়টা একটু কম লাগবে না? তাহলে যেহেতু কাজের পরিমাণ এখানে প্রতিদিন কাজের সময়টা বাড়াচ্ছে, তাহলে মোট কাজের পরিমাণের যে কাজের টোটাল যে যতদিন ছিল তার থেকে দিনটা কমে যাবে। তাহলে কী হবে? কাজের সময় বাড়লে কাজের দিন সংখ্যা এখানে কমে যাবে, তাই তো? তাহলে কীভাবে লিখবো? না খুবই সহজ, লিখব প্রতিদিন কাজের সময় বাড়লে প্রতিদিন কাজের সময় বাড়লে প্রতিদিন কাজের সময় যদি বাড়ে তাহলে কী হবে? না দিন কমবে, দিন সংখ্যা কমবে, ঠিক আছে, কি সম্পর্ক এটা? ব্যস্ত সম্পর্ক। এটা একটা ব্যস্ত সম্পর্ক হলো। আচ্ছা, 5 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয় 30 দিনে। 5 ঘন্টা কাজ করলে শেষ হয় কতদিনে? 30 দিনে। ভালো কথা। এবার বলছে যদি 1 ঘন্টা কাজ করে তাহলে কতদিন লাগবে কাজটা শেষ করতে? 30/5। এবার বলছে 6 ঘন্টা যদি যখন ব্যস্ত সম্পর্ক হয় তখন এই যে 30-এর সাথে যে 5টা ভাগ হচ্ছিল এখন এক্ষেত্রে গুণ হয়ে যাবে। একমাত্র ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে এইটা হয়, আর যখন সরল সম্পর্ক থাকে তখন হচ্ছে 30/5 হয়ে যায়। ঠিক আছে, তাহলে কী হবে? এখন যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে 30 গুণ 5 দিন। সেমভাবে এবার যদি
ছ ঘন্টা করে কাজ করে প্রত্যেক দিন, তাহলে কী হবে না 30 গুণ 5 ভাগ 6 হয়ে যাবে। ঠিক আছে, 6 দিয়ে যদি কাটি 5 6 30, 5 গুণ 5, 5 5 25 দিন। ঠিক আছে, যদি 5 ঘন্টা করে কাজ করতো 30 দিন সময় লাগতো, এখন পার ডে 6 ঘন্টা করে কাজ করছি, তবে কতদিন সময় লাগবে? 25 দিন সময় লাগবে। খুবই সহজ। ঠিক আছে, এরপরে পরের আমরা 6 দাগের অঙ্কটা দেখে নেব। 6 দাগের অঙ্কটাতে কি বলেছে না, 6 দাগের অঙ্কটাতে বলেছে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত হবে সেটা হিসেব করতে বলেছে। খুবই সহজ। দেখব সম্পত্তির পরিমাণ, 6 দাগটা দেখব। সম্পত্তির পরিমাণ আর কি আছে না মূল্য। সম্পত্তির পরিমাণ আর মূল্য। সম্পত্তির পরিমাণ প্রথমে কত ছিল? 5/7। 5/7 দাম কত না 2825 টাকা। আর 2/7 দামটা আমাদের বের করতে বলেছে, কত হবে। ঠিক আছে, এবার সম্পত্তির পরিমাণ যদি কমে, সম্পত্তির পরিমাণ কমলে সম্পত্তির মূল্যও কমবে। সরল সম্পর্ক এটা একটা। সম্পত্তির পরিমাণ কমলে মূল্যও কমবে, সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে এটা যদি সরল সম্পর্ক হয় তাহলে সেম সিস্টেম। 5/7 অংশের মূল্য কত টাকা না 2825 টাকা। সেমভাবে 1 অংশের মূল্য তাহলে কত হবে? 2825 বাই 5/7, 5/7। সেমভাবে 2/7 মূল্য কত হবে না 2825 ভাগ 5/7 গুণ 2/7। ঠিক আছে, সেমভাবে এই 7টা আর এই 7 থেকে লিখতে পারি। এবার 5 দিয়ে এটাকে ভাগ করছি, 5 দিয়ে কাটলে কী হবে না, এই কেটে দিলাম 5টাকে, 5 দিয়ে কাটলে 5 5 25, 3 থাকে 32, 5 6 30, 25, 5 5 25, 556 গুণ 2, 565 গুণ 2, তাহলে কত হবে? 565 দুগুণি কী করে বের করবো না, 5 দুগুণি 10-এর শূন্য, হাতে শূন্যটা একটু বাজে হয়ে গেল। আচ্ছা, 5 দুগুণি 10-এর শূন্য, হাতে 1, 6 দুগুণি 12 আর 1 13, 3 হাতে 1, 5 দুগুণি 10 আর 1 11, 1130, 1130। ঠিক আছে, মূল্য তাহলে কত হবে? 1130 টাকা। এটা কিন্তু টাকা। ঠিক আছে, চলো 6 দাগ অবধি হয়ে গেল আমাদের। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাকি অঙ্কগুলো পরের পার্টে, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।